মায়াপুর ভ্রমণের অর্থ কিন্তু কেবলমাত্র ইস্কন ঘুরে বেড়ানো নয়। মায়াপুরে আছে নিজস্ব একটি কৃষ্টি, শ্রী চৈতন্যদেব সমৃদ্ধ বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান এবং সমৃদ্ধপূর্ণ এক ইতিহাস। আর এই স্থানগুলি আপনি না দেখলে বলা যেতে পারে আপনি কেবলমাত্র ইস্কন ভ্রমণ করেছেন। তাই মায়াপুর ভ্রমণের এই পর্বে রয়েছে ইস্কন ছাড়াও মায়াপুরের আরও কয়েকটি দর্শনীয় স্থান। যেহেতু আমরা তারাপীঠ থেকে গাড়ি রিজার্ভ করে মায়াপুর এলাম, তো আমাদের পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গিয়েছিল। তো প্রথমেই আমরা গিয়ে গদা ভবনের দুপুরের যে প্রসাদ দেয় সেটি টোকন কেটে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম রুমে যাবার উদ্দেশ্যে। ঠিক গদা ভবনের পাশেই আমাদের রুম রয়েছে অতিথি ভবন বলে। 3 নম্বর গেট দিয়ে ঢুকতে প্রথমেই পড়বে আপনার অতিথি ভবন, তারপর গদা ভবন। তো চলুন তাহলে রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব সন্ধ্যা আরতি দেখবার জন্য। চলুন তাহলে রুমগুলি দেখে নেওয়া যাক। ডবল বেডের রয়েছে, একটি রুমে 4 জন করে থাকতে পারবেন। এসি রুম ছিল। আর এই হলো বাথরুম, গিজারের ব্যবস্থাও রয়েছে। আর এটি হলো আরেকটি রুম নেওয়া হয়েছিল। এই হলো বাথরুম। আমরা রেডি হয়ে গেছি এবার সন্ধ্যা আরতি দেখতে যাবার জন্য ইস্কনে। আমাদের ভবন থেকে একদম হাঁটা পথেই ছিল ইস্কন যাবার রাস্তা। আমরা সেই দুপুরের দিকে এসেছিলাম, এখন বিকেলবেলা, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি হবে। এখানে এত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, ডিসিপ্লিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। এখানে সব কিছু ভীষণ সিস্টেমেটিক, একদম ঘড়ির কাঁটা ধরে কাজ হয়। সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। পেছনে যে দেখতে পাচ্ছেন এটি মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যেটি এখনও কনস্ট্রাকশন চলছে। এখনও সেখানে বিগ্রহ স্থাপিত করা হয়নি, তবে আপনারা যদি ভেতরে দেখতে চান সেক্ষেত্রে সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সময়ের মধ্যে ভেতরে প্রবেশ করতে পারেন। প্রবেশ মূল্য 50 টাকা করে পার হেড। সন্ধ্যা আরতি দেখবার আগে আপনাকে এখানে মোবাইল এবং ব্যাগ সব কিছু জমা দিতে হবে। মন ভরে গেল সন্ধ্যা আরতি এবং নাম কীর্তন দেখে। সন্ধ্যা আরতি দেখে রুমে এসে সোয়েটার পরে যাচ্ছি, কারণ যেই সূর্য ডুবে গেল বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। চাটনি ফুচকা মার্কেটে বেরিয়েই সবার প্রথমে ফুচকা দিয়ে শুরু হলো। এবার একটু মার্কেটটা ঘুরে দেখব। 1 নম্বর গেটের সামনেই যে বাজারটি রয়েছে আপনারা সেখান থেকেই কেনাকাটা করবেন। এরপর আমাদের রাতের যে টোকন কাটা ছিল 8টা থেকে 9টাই টাইম, তো এখানে তো টাইম মেনটেন করে চলতে হয়। তো বাজার ঘুরেই আমরা সোজা চলে এসেছি। রাতের ডিনারটি সেরে নিলাম গদা ভবন থেকে। বুনু, আমরা সব রুটি, সবজি, মিষ্টি এগুলোই নিয়েছিলাম। তো বাকিরা সবাই ভাত, ডাল, 2 রকমের সবজি, রুটি, মিষ্টি সব কিছুই ছিল। সত্যিই অসাধারণ খেতে এই প্রসাদ। পরদিন সকাল সকাল উঠে স্নান সেরে সবার প্রথমে তিলক কেটে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ছি আজকের সারাদিনের ভ্রমণের উদ্দেশ্যে। আজকে মায়াপুরের আশপাশে বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলোই আজকে ভ্রমণ হবে। কিন্তু সকাল সকাল আপনি ওয়েদারটি দেখুন, কুয়াশায় ভর্তি। খুব একটা কিন্তু ঠান্ডা ছিল না, কিন্তু কুয়াশা ভীষণ ছিল। শুভঙ্কর তো প্রথমেই গিয়ে ভোর কীর্তন দেখে এসেছে 4:30টার দিকে। আমি সকালে যে দর্শন আরতি হয় সেটা দেখে এলাম। এবার এটি দেখুন গৌরাঙ্গ কুটির বলে। এখানে 100 টাকা করে থাকার ব্যবস্থা রয়েছে, যে খুব সুন্দর ব্যবস্থা, সিকিউরিটি গার্ড রয়েছে। পাশ দিয়ে ঠিক সোজা গিয়ে বাঁ দিকের যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে সোজা চলে যাবেন গোশালাতে।
ঠিক গোশালার বাইরে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ঘি, ক্ষীর, বিভিন্ন রকম দুগ্ধ জাতীয় যে সমস্ত পদার্থ রয়েছে সব কিছু পেয়ে যাবেন। তৈরি হয়ে গিয়েছি, এবার আমাদের চেক আউটের টাইম 9টা ছিল। আমরা এখন বেরিয়ে পড়বো। রিসেপশনে লাগেজগুলো রেখে সাইড সিনে বেরিয়ে পড়বো। সকালবেলায় চা না হলে তো চলবে না সবার, তো সবার প্রথমে চা খেয়ে তারপর একটি টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়ছি মায়াপুরের আশপাশের সব মন্দিরগুলি দর্শন করবার জন্য। সবার প্রথমে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থলে এলাম। শ্রী চৈতন্যদেব স্বয়ং নিজে এখানে ওনাকে সমাধি দিয়েছিলেন। এরপর আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। শ্রী চৈতন্য ভক্ত পুরী জগন্নাথের রথোৎসব ও শ্রী মন্মথনাথের সান্নিধ্য লাভ করতে না পেরে ভেঙে পড়েন। পরদিন ঘুমে জগন্নাথ তাকে দর্শন দিয়ে বলেন, পরদিন যখন গঙ্গা স্নানে যাবে সেখানে এক কাঠের টুকরো এসে তার গায়ে লাগবে, সেটি দিয়ে নিকটবর্তী গ্রামে এক কুষ্ঠ রোগীকে দিয়ে আমার বিগ্রহ তৈরি করে পুরী জগন্নাথের মতো লীলাচল ধামে আমার সেবা করবে। এই হলো সেই বিগ্রহ। এর পাশেই এই শিব মন্দির রয়েছে। ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সীমান্তি দেবীর মন্দির। শ্রী চৈতন্য দেব ও সীমান্তি দেবীর বিগ্রহ রয়েছে এই মন্দিরের ভেতরে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারছি না। মায়াপুর মানেই শ্রী চৈতন্য দেব ও গৌড়ীয় মঠই শুধু নয়, মায়াপুরের সাথে জুড়ে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো এক সমৃদ্ধ ঐতিহাসিক স্থান বল্লাল ঢিবি। এটি মায়াপুরের একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা সেন রাজবংশের নাম তো শুনেইছি। 1070 থেকে 1230 পর্যন্ত এই সময়কালের মধ্যে সেন রাজবংশ বাংলায় রাজত্ব করেছেন। এর মধ্যে 1159 থেকে 1180 পর্যন্ত রাজত্ব ছিল বল্লাল সেনের। এটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর আমরা চলে এসেছি শ্রী চৈতন্যদেবের গৌড়ীয় মঠ। ভক্তিবিনোদ ঠাকুর অর্থাৎ কেদারনাথ গুপ্ত, তিনি এখানে নদিয়ার বীর নামক এক স্থানে জন্মগ্রহণ করেন। এই যে নবদ্বীপ অঞ্চল শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন আজ থেকে প্রায় 535 বছর আগে। এই বিষয়টি প্রথম 400 বছর মানুষ জানতই না। নবদ্বীপ 9টি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি, তার মধ্যে অন্তর্দ্বীপ স্থানে চৈতন্যদেবের জন্মস্থান, সেই বিষয়টি প্রমাণ করেন এবং প্রতিষ্ঠা করেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। এই স্থানটিতে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই জায়গাটিতে আপনি এলে আপনার অসম্ভব একটি শান্তি অনুভব হবে। চারিদিকের পরিবেশটি অসাধারণ। এই যে নিচে আপনি যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি হলো রাধা কুণ্ড। এখানে প্রচুর মাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। শ্রী গৌর কিশোর দাস বালাজি মহারাজের সমাধির মন্দির এটি। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, শীত পুরোপুরি চলে যায়নি, যার কারণে এই বাগানগুলি অসম্ভব সুন্দর লাগছিল। এরপর আমাদের গন্তব্যস্থল শ্রীবাস অঙ্গার বা খোলভাঙার মাঠ। এই অঞ্চলটি হলো শ্রীনিবাস অঙ্গন। অঙ্গন কথার অর্থ হলো চাতাল।
এই স্থানটিতে মিয়াকাজির নির্দেশে জগাই মাধাই এখানে শ্রী চৈতন্যদেবের নাম কীর্তনের যে খোলটি রয়েছে সেটি ভেঙে দিয়েছে। মিয়াকাজি এই অঞ্চলের প্রশাসক ছিলেন। তিনি সমগ্র নবদ্বীপ ও মায়াপুরে শ্রী চৈতন্যদেবের নাম কীর্তনের ওপর ফতেহা জারি করেন, কিন্তু শ্রী চৈতন্যদেব তার নির্দেশ অমান্য করেন এবং তাকে তর্কযুদ্ধে আহ্বান করেন। সেই তর্কযুদ্ধে মিয়াকাজি পরাজিত হন এবং শ্রী চৈতন্যদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। এই সেই জায়গা, এখানেই তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এর পরের গন্তব্য মায়াপুরের গৌড়ীয় শ্রমণ আশ্রম। মায়াপুরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের নামটি। আজকে আমাদের মায়াপুরের শেষ গন্তব্যস্থল হল শিবডোবা। প্রায় 500 বছর পূর্বে কৈলাস অধিপতি শ্রী শঙ্কর শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে তার দর্শন না পেয়ে তার অশ্রুজলে প্লাবিত হয়ে তৈরি হয় একটি ডোবা, যা শিবডোবা নামে পরিচিত। যেহেতু 12:30টার মতো প্রায় বেজে গিয়েছে, তো আমরা লাঞ্চটি সেরে নিলাম গোবিন্দাসে। ইস্কনের ভেতরেই রয়েছে এটি। আপনারা ইস্কনে এলে অবশ্যই গোবিন্দাসে একবার হলেও খাওয়া দাওয়া করবেন। লাঞ্চ সেরে আমরা ভবন থেকে লাগেজগুলি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে, এখান থেকে আর টোটো যাবে না। অল্প একটু রাস্তা আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তারপর লঞ্চের টিকিট কেটে লঞ্চে করে বেরিয়ে পড়ব নবদ্বীপের উদ্দেশ্যে। এই হলো টিকিট কাউন্টার। 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে। ভক্তিভাবের সাথে প্রাচীনত্বের এক অসাধারণ মেলবন্ধনকে অনুভব করতে হলে একদিনের জন্য ঘুরে আসুন নদিয়া জেলার নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম শুধু ঐতিহ্যপূর্ণ শহরই শুধু নয়, চৈতন্যদেবের লীলাক্ষেত্র সেই হিসেবে ধর্মীয় শহর। এখানে 1:30টা থেকে 4টে পর্যন্ত সব মন্দিরগুলোই বন্ধ থাকে, তাই এই সময়টা বাদ দিয়ে এলেই আপনাদের মন্দিরগুলি ঘুরতে সুবিধে হবে। নবদ্বীপ পৌঁছেই প্রথমে আমরা একটি টোটো রিজার্ভ করে নেব। সবার প্রথমে শুরু করছি রাধারানীর মন্দির দিয়ে। দর্শন করে আপনি ডান দিকে এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে পার হেড। তো সেটি কেটে নিয়ে আপনি গুপ্ত বৃন্দাবনও দেখে নিতে পারেন। এরপর আমরা চলে এসেছি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রমে। ঠিক এর উল্টো পাশেই রয়েছে গৌর গোপীনাথ জিউ মন্দির। এই মন্দিরের ভেতরেই রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, যেটি সারা পৃথিবীর মধ্যে উচ্চতম মহাপ্রভুর মূর্তি। আর এখানে প্রবেশের মূল্য হচ্ছে 10 টাকা করে। এই গৌর গোপীনাথ জিউ মন্দিরের ভেতরে ঢোকার রাস্তাটা কিন্তু অসাধারণ। কৃত্রিমভাবে একটি গুহার মতো তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও মহাপ্রভুর বিভিন্ন লীলা এখানে অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদের অসাধারণ লাগবে জায়গাটি। আমার মনে হয় সবার অন্তত একবার হলেও নবদ্বীপ ধামে আসা উচিত, এখানকার মন্দিরগুলি দেখা উচিত। বিশেষ করে এই গৌর গোপীনাথ মন্দির দর্শন করে দারুণ লাগবে। এরপর আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান। এই জন্মস্থান নিয়ে নানান রকমের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন মায়াপুরের যে অন্তর্দ্বীপ সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ করেছিলেন মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান। আবার এখানে বলা হয় শ্রী জগন্নাথ মিশ্র তার বাড়ি এখানে সচিমাতার কোলে
মহাপ্রভুর জন্মস্থান এই নিম গাছের তলায়। এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দের মিলন মন্দিরে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই। ঠিক এর পাশেই রয়েছে বিষ্ণুপ্রিয়া মিলন মন্দির, ঠিক তার পাশেই রয়েছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। আজকের আমাদের অন্তিম গন্তব্যস্থল হলো সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং সোনার মতো, সেই কারণে বলা হয়েছে। আসলে কিন্তু এটি অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দিরগুলির ভেতরে ক্যামেরা সেভাবে অ্যালাউ নেই, যার কারণে আমি বিগ্রহগুলি আপনাদের দেখাতে পারলাম না। এবার আসছি নবদ্বীপের বিখ্যাত লাল দই নিয়ে। তো যেহেতু নবদ্বীপ এসেছি, তো সেখানকার বিখ্যাত লাল দই তো নিয়ে যেতেই হবে, ক্ষীরের লাল দই। সমস্ত মন্দিরগুলি ঘুরিয়ে এবং ক্ষীর দই নিয়ে তারপর টোটো আমাদের সোজা স্টেশনে নামিয়ে দিয়েছিল। আর এছাড়া বলে রাখি আপনারা যদি গাড়ি নিয়ে নবদ্বীপে ঘুরতে আসতে চান, তো সেক্ষেত্রে একটু অসুবিধেই হবে, কারণ নবদ্বীপের রাস্তাগুলো একদম চাপা টাইপের। সেই জন্য টোটো নিয়ে ঘুরলে বেশি সুবিধে হবে। গল্প করতে করতে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন নাম্বার হলো 13141, নিউ আলিপুর তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটি নবদ্বীপ থেকে বিকেল 5:08 ছাড়ে। মালদা চলে এসেছে, তো আমরা ডিনারটি মালদা থেকে করে নিলাম রুমালি রুটি দিয়ে, আর সেই লাল দইয়ের ছোট ছোট মাটির ভাঁড় নেওয়া হয়েছিল। এখন ভোর 4টে, আমরা পৌঁছে গিয়েছি ধূপগুড়িতে। আমাদের যাত্রা এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।